মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিটার কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের প্রধানমন্ত্রী। চট্টগ্রামে সমাবেশ সহ রয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা 11 দলের। আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। এটা একটু স্লো করে জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে ফোন আলাপ দাখিল। শেখ হাসিনার ভাষাই কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করতে দেওয়ার আহ্বান। হয়েছে মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। সরকারি হাসপাতালে দুপুরের পর চিকিৎসকের দেখা মেলা ভার। রাজধানীর বাইরে থেকে আসা রোগীদের পড়তে হয় বিপাকে। বারান্দায় হলেও প্রাথমিক চিকিৎসা দেন, তারপর অন্য জায়গায় পাঠান, এরপরে ওনারা রুগীকে চায়া দেখেন। বাংলাদেশ মায়েরা সন্তানের চিকিৎসা পাচ্ছে, আমার নাতিতেই ভাবছিস। আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনছে পাহাড়ের 3 সশস্ত্র সংগঠন। সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও শর্ত নতুন শান্তি চুক্তি। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। টোল বসাবে না তেহরান, নিশ্চয়তা পাওয়ার দাবি জেডি ভ্যান্সের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছে গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:15 নাগাদ তিনি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মাতারবাড়ি পৌঁছান। তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আর তাদের অভ্যর্থনা জানান স্থানীয় নেতৃবৃন্দ। দুপুরে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আর দুপুর নাগাদ ফটিকছড়ি উপজেলায় যাবেন তিনি, আর সেখানে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। আর সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বাঁশখালী এবং হাটহাজারী এই 2 জায়গায় আমাদের 2জন সহকর্মী অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই কর্মসূচি সে বিষয়ে তথ্য জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি বাঁশখালীতে, সহকর্মী আরেফিন শাকিল আছেন সেখানে। আরেফিন, কিছুক্ষণের মধ্যেই তো প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সমাবেশস্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁশখালীতে ইতিমধ্যেই অডিটোরিয়াম প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে যোগ দিবেন তিনি। এরই মধ্যে আমার সহকর্মী আরেফিন শাকিল আমার সাথে যুক্ত আছেন, বাকিটা তিনি জানাবেন। গৃহহীনদেরকে তিনি তার সরকারের পক্ষ থেকে গৃহ হস্তান্তর করেছেন এবং সেই কার্যক্রম শেষ করে একেবারেই সৈকতের পাড়ের যেই পুনর্বাসন তার সামগ্রী বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসে তিনি হাজির হচ্ছেন। হয়তো সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন, হয়তো 1 থেকে 2 মিনিটের মাথায় তিনি মূল যে মঞ্চ সেই মঞ্চে এসে হাজির হবেন এবং সকাল থেকেই তার প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাঁশখালীতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখানে যেই অনুষ্ঠানটি আছে
অর্থাৎ ক্ষতিগ্রস্ত সম্প্রতি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠের যে অনুষ্ঠানটি এখানেই তিনি অংশ নিয়েছেন এবং দুপুর নাগাদ তিনি আবার ফটিকছড়ি উপজেলায় যাবেন। ইতোমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই যেই কলেজ মাঠ প্রাঙ্গণটি আছে, প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম চট্টগ্রামে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরবর্তীতে তার আরও কর্মসূচি রয়েছে, সে সম্পর্কে আমার সহকর্মীরা জানাবেন। ইতোমধ্যেই আমরা দেখছিলাম বাঁশখালীর যেই চিত্র, আমরা এ পর্যায়ে একটু হাটহাজারিতে যাব, সেখানে সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, ইতোমধ্যে বাঁশখালী যেই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণটি আছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছেন এবং সেখানকার কর্মসূচি শেষ করবার পরে আবার হাটহাজারিতেও তার বিকেল নাগাদ পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রী তো বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তা দেবেন, পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সে সম্পর্কে একটু জানাবেন। বৃষ্টি, বাঁশখালী থেকে প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু হেলিকপ্টার যোগে ফটিকছড়ি যাবেন এবং ফটিকছড়িতে তিনি হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন বর্তমান তাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং সেটি শেষ করেই তিনি হাটহাজারিতে আসবেন। এখানে তিনি বিশ্রাম নেবেন এবং আল্লাহ মাহমুদ শফি এবং জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করার কথা রয়েছে এখানে, সেটি শেষ করে তিনি হাটহাজারি কলেজ মাঠের যেই কর্মসূচি সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এটি দলীয় কর্মসূচি। এখানে প্রায় 30টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আসলে একেবারে পুরোপুরি গৃহ নির্মাণের জন্য 1 লাখ টাকা করে অনুদান দেবেন এবং বাকি আর 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী পুরুষকে আসলে তিনি 10,000 টাকা করে অনুদান দিবেন। এবং দেখছেন এই যে মাঠ সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগেও কিছুটা ভর্তি ছিল, এখন এই মুহূর্তে এসএসএফ সহ অন্যান্য যেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি এখন নিরাপত্তার কারণে তাদেরকে বের করে দিয়ে এখানে যে স্ক্রিনিং বা সার্চিং সেই বিষয়টি করছেন নিরাপত্তার কারণে। এবং এটি শেষ হলেই সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন যারা এখানে আসবেন তাদেরকে আসলে ভেতরে প্রবেশের সুযোগ দিবেন। আমরা দেখছি সকাল থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে হাটহাজারী কলেজ মাঠের আশেপাশে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেহেতু হাটহাজারী কয়েকটি কর্মসূচি রয়েছে তিনি বিশ্রাম নেবেন ডাক বাংলোয় এবং হাটহাজারী মাদ্রাসায় যাবেন। ফলে এই যে কর্মসূচি গুলোকে ঘিরে কিন্তু সাধারণ নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখেছি, ফলে নেতাকর্মীরা যেহেতু এটি 5টায় এই কর্মসূচি রয়েছে ফলে সাধারণ যারা নেতা কর্মীরা রয়েছেন তারা খাওয়া দাওয়া করে দুপুরের পর থেকে আসলে এখানে আসতে শুরু করবেন। এমনটি আসলে আমরা বিভিন্ন যারা ইউনিয়ন পর্যায়ে কিংবা যারা এখানে পৌরসভার নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে আমাদেরকে জানিয়েছে। দেখছেন যারা এসএসএফ এর সদস্যরা রয়েছেন কিংবা সেনাবাহিনীর সদস্য, আমরা র্যাব সদস্যকে দেখেছি, ডগ স্কোয়াডের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং যেই নিরাপত্তার যে বিষয়গুলো আসলে সেগুলো এখন আমরা দেখছি তদারকি তারা করছেন এবং পুরো যে হাটহাজারী কলেজ মাঠে যে আশপাশের এলাকা আমরা দেখছি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যদিও বা প্রধানমন্ত্রী কিন্তু তিনি আসলে এত নিরাপত্তা কিংবা এই বিষয়গুলোতে তিনি আসলে খুব বেশি আগ্রহী নয়, তারপরেও আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ তৎপরতা এখানে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত যারা পরিবারের সদস্যরা আসলে এখানে আছেন তারাও আসলে বলছে যে এই সহযোগিতা তাদের জন্য তাদের গৃহ নির্মাণে আসলে বড় ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সুমন। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। আর ভোট গ্রহণের তারিখ 20 আগস্ট বৃহস্পতিবার। সেদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ 11 দলের কাছে কৃতজ্ঞতা জানান, বলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করবেন তিনি। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া 11 দলীয় জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদও এই বৈঠকে ছিলেন। আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, জাকবার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল
এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। এবং জুলাই আন্দোলনের প্রথম দিকে ইন্টারনেটের গতি কমাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশনা দেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের। এমন একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ফোনালাপে শোনা যায় জুনায়েদ আহমেদ পলককে ওবায়দুল কাদের ইন্টারনেটের গতি কমিয়ে দিতে বলছেন। এ সময় পলক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। জবাবে ওবায়দুল কাদেরও নেত্রীর পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এরপরই সারা দেশে ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়া হয়। এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে শিক্ষার্থীদের হামলার নির্দেশনা দেওয়ার কথোপকথন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। টিএফআইসিলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। হাজিরের পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে শনিবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। 2015 সালে উত্তরা থেকে গুম করা হয় তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে। গুম করে র্যাবের সদর দপ্তরে গোপন বন্দিশালা টিএফআইসিলে তাকে রাখা হয়েছিল বলে তথ্য মেলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে। বিরোধী দল দুর্ভাগ্যবশত আবারও শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। বলেন, বিরোধী দল গণতান্ত্রিক ভাষায় কথা বলে না। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ে মির্জা ফখরুল বলেন, জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়াই এক ভোগান্তির নাম। দুর্ভোগ যেন আরও বাড়ে দুপুর 2টার পর। বহির্বিভাগ বন্ধ হয়ে যায়, চিকিৎসক সংকটের পাশাপাশি বেড পাওয়া তখন দুষ্কর, যার ফলে প্রাথমিক চিকিৎসা দিয়েই রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিশু থেকে বৃদ্ধ এমনকি নবজাতক রোগীর স্বজনরাও হাসপাতালের দ্বারে দ্বারে ঘোরেন। অন্য জেলা থেকে ঢাকায় আসা রোগীদের দুর্দশা আরও কয়েক গুণ বেশি। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবার এমন শ্রীহীন অবস্থা তুলে ধরেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30। রবিন রেশমা দম্পতির অসুস্থ সন্তান রায়হানকে নিয়ে এসেছেন সরকারি এই হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কি বললেন চিকিৎসক? 101 ডিগ্রি জ্বর আছে এবং যে সিরাপটা নিয়ে লেগছে ওইটাও আমার ব্যাগে আছে, আমি খাওয়াইতেছি, তারপরেও কমতেছে না দেখে আমি এই জায়গায় আসছি। কিন্তু এনে আসার পরে আবারও ওইটাই লেগছে। এগুলো যদি না হয় তাহলে শ্যামলতে যে শিশু হাসপাতাল আছে ওখানে যাইতে বলছে, বা ঢাকা মেডিকেলে নিতে বলছে, যাইতে বলছে। এখানে চিকিৎসা না, এখানে হবে না। উপস্থিত নাই, আমাদের ধারণ ক্ষমতা দূর আছে, আমরা নিয়ে নিছি। আরো বেশি আছে, ধারণ ক্ষমতা বেশি আছে। অসুস্থ সন্তানকে কোলে নিয়েই এরপর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছুটে চলেন তারা। টিকিট কেটে জরুরি বিভাগে পড়লেন ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার সিরিয়ালে। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে কেটে যায় 4 ঘন্টা।
অবশেষে জরুরি বিভাগে প্রবেশ করা গেল, কিন্তু সেখান থেকেও দেয়া হয় অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ। প্রায় 5 ঘন্টার মতো এই রোগী নিয়ে এমনি দাঁড়াইছিলাম লাইনে 5 ঘন্টার মতো। তারপর পরে আমরা ভিতরে গেছি। তারপরে অন্য হাসপাতালে দিছিল তারপর অন্য হাসপাতালে দিছে, হাসপাতালে। এবার রোগীকে নিয়ে চিকিৎসকের মুখোমুখি যমুনা টেলিভিশন। জানতে চাই রেফার্ড রোগীকে নতুন করে কেন অন্য হাসপাতালে পাঠানো, সাথে সাথে রেফার্ডের সিল কেটে দিয়ে দিলেন সিটের বরাদ্দ। ছেড়ে দিতেছিলাম কারণ তখন ডেটটা ছিল না, এখন দেখতেছি যদি টোটাল শিফট হয় আমাদের আইসি। এখন দেখি একটু খোঁজ নিয়ে দেখতে থাকি। একটু কথা বলি বাবা, দাঁড়াও। সরকারি হাসপাতালে স্বাভাবিক সেবা মেলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এরপর সেবা বলতে কেবল জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা। সকাল না হলে মিলবে না সিনিয়র চিকিৎসক। রাতের ঢাকায় রোগী ও স্বজনদের তাই ভোগান্তির শেষ নেই। এমন চিত্র প্রতিটি দিনের। শিশু হাসপাতালের বাইরে পাওয়া গেল অপেক্ষারত আরও কয়েকজনকে। বেড সংকটের কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের সবাইকে। সৌদিতে হাউসে বসেছিলাম যে আমি রোগী নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। আমার মেয়ে পেট ফুলে গেছিল, পেটে নারী পেঁচাই গেছিল। আমার মেয়ের তো সিরিয়াস অবস্থা ছিল, ঢাকা হেলথ কেয়ারে রাখছিল। ওই বড় ভাই নিয়ে গেছিলো আমার, নিয়ে আমি 8 ঘন্টায় 15,300 টাকা আমি ওইখানে দিয়ে আইছি। বারান্দায় হলেও প্রাথমিক চিকিৎসা দেন, তারপর অন্য জায়গায় পাঠান। এরপরে ওনারা রুগীকে চায় দেখেন, এখান থেকে রুগীরা মর্মান্তিক অবস্থায় অন্য হসপিটালে ফেরত যেতে হয়। 7 দিনের নবজাতক নিয়ে মাদারীপুর থেকে আসা পরিবার যখন শিশু হাসপাতালের বারান্দায়, তখন রাত প্রায় 12টা। কিন্তু ঢাকায় এসেও জাইফার জন্য মিলল না জন্ডিসের উন্নত চিকিৎসা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটা শুরু। মাদারপুরের সদর হাসপাতালে করছে, ভর্তি করছে, বলছে যে অনেক এখানে রাখা যাবে না, 27 পয়েন্ট সবচেয়ে বেশি, সব বাচ্চাদের থেকে বেশি। তারপরে এই জায়গায় আর কি করছে যে ঢাকা নিয়ে যাবে না ফরিদপুর। তা আমরা এই জায়গায় এসে এখন এই জায়গায় সিট পাইতেছি না, বলে যে সিট নাই। কিন্তু আশেপাশে অনেক মানুষ বলতেছে যে সিট আছে, অনেক মানে খালি হয়েছে, কিন্তু সিট এখন দেবে না। জন্ডিস হলে যে একটা থেরাপি থাকে ওটা নাই, ওটা খালি নাই বলছে। সরওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, যে কোনো একটি সরকারি হাসপাতালের রেফার করে সিল দেওয়া হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে। কিন্তু অন্যান্য হাসপাতালেও ঘুরে দেখা যায় যে এই ধরনের রোগীদের জন্য নেই একটি সিটও। জাইফার বাবা মার সাথে আমরাও চললাম সরওয়ার্দী হাসপাতালে, কিন্তু সেখানেও একই পরিস্থিতি, বরং এমন অসহায় মানুষের ভিড় সেখানে আরও আগে থেকেই। কমিটি হসপিটাল আমার রাতের বেলা ফিরে দিচ্ছে, তাহলে এটা কি বাংলাদেশ? যে বাংলাদেশের মায়েরা সন্তানের চিকিৎসা পাচ্ছে পারলে। আমার নাতি ডিভার্সিস ফটোথেরাপি দিবার কাছে আমি এখনো বলতে পাইনি। রাজধানীর সরকারি হাসপাতালের শত শত রোগীরা ঘুরে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। তারা জানেন না কোন হাসপাতালে গেলে মিলবে তাদের ন্যূনতম চিকিৎসা। এমন ভোগান্তিতে যারা পড়ছেন তাদের দাবি সরকারের কঠোর নজরদারিতে যেন সমাধান করা হয় এই সিট সমস্যা আর চিকিৎসক সংকট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি। পরে সদর হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জনকে আপাতত ক্ষমা করার কথা জানান মন্ত্রী। সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান তিনি। হাসপাতালে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র দেখে ক্ষোভ জানান মন্ত্রী। সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। একই সাথে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সদর হাসপাতাল পরিদর্শনে যান, বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সিভিল সার্জনকে আপাতত ক্ষমা করার কথা জানান মন্ত্রী। স্বাস্থ্যসেবা ঠিক না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর নির্বাচন ভবনে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ ব্রিফ করেছিলেন। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো সহকর্মী তানফির সিদ্দিক টিপুর কাছ থেকে। তিনি সেখানেই আছেন। টিপু, ব্রিফিংয়ে কি বললেন ইসি সচিব, একটু বিস্তারিত করে জানাবেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিছুক্ষণ আগেই ব্রিফটি শেষ করেছেন। খুব সংক্ষিপ্ত একটি ব্রিফ ছিল এবং সেখানে আমরা গত ঘন্টার সংবাদেও যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যদিও সেগুলো কাদের জন্য বা কার জন্য সেটি এখনও জানা যায়নি। এবং আর কোনো দলের পক্ষ থেকে এখন পর্যন্ত 11 দলীয় ঐক্যসহ অন্য কোনো দলের পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো মনোনয়নপত্র গ্রহণ
করা হয়নি বা সংগ্রহ করা হয়নি, সেই তথ্যটি কিন্তু ইসির যিনি সিনিয়র সচিব আছেন তিনি নিশ্চিত করলেন আরেকবার। এবং একই সাথে তিনি আরও একটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে আসন্ন যে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনের কিছু কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং একটি হিসাব তিনি জানিয়েছেন যে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত 12,86,32,555 জন ভোটার, নিবন্ধিত ভোটার, তাদের এই ভোটার সংখ্যা নিয়েই যারা আছেন তারাই মূলত স্থানীয় সরকার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশ নিতে পারবেন এমনটি বা ভোট দিতে পারবেন এমনটি তিনি জানিয়েছেন। যে একই সাথে তিনি জানিয়েছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে আচরণবিধি, যে বিধিমালা তারা প্রণয়ন করেছেন সেটি আরও যাচাই বাছাইয়ের জন্য তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। এবং তার অর্থাৎ বলাই যায় যে নির্বাচন কমিশন একই সাথে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, এই দুটি নির্বাচন নিয়ে একই সাথে তারা কাজ করছেন। এমনটাই কিন্তু ইসির যিনি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ টিপু। চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত দিয়ে 3 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ড হয়েছে। উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই ঘটনা। বিজিবি জানায় গতরাত 3:10 দিকে ভারতের 32 বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই বিষয়টি নজরে এলে শূন্যরেখা থেকেই তাদের বাধা দেয় বিজিবি সদস্যরা। ভোরের দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান ভুক্তভোগীরা। পরে সকাল 8টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতরাতে মুরাইছড়া বর্ডার এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়, এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া নামের এক ব্যক্তি, তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে মরদেহ ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। আরাকান আর্মি থেকে অস্ত্র কিনছে পাহাড়ের 3 সশস্ত্র সংগঠন। অভিযোগ, জিএসএস, ইউপিডিএফ ও কেএনএফ অস্ত্র চোরাচালানের নতুন করিডর তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা তৈরি, আধিপত্য ও সীমানা ভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো। চোরাচালান বন্ধে সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও গোষ্ঠীগুলোর দাবি নতুন শান্তি চুক্তি। এই বিষয়গুলো নিয়ে আতঙ্ক জনমনে। বান্দরবান থেকে ফিরে সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী তানফির মিজান। পাখির চোখে বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্ত এলাকা। সম্প্রতি এই এলাকায় কয়েকটি রুট দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশে, এমন তথ্যে সরেজমিনে যমুনা টেলিভিশন। সীমান্ত ঘেঁষা অঞ্চলে রাতেই পাহাড়ের গা বেয়ে ছুটে চলা, ঘন জঙ্গলে এই রুটেই চলে অস্ত্র ও মাদকের চোরাচালান। বেশ গভীরে গিয়েও দেখা মিলল না কারোরই। তবে সূত্রের তথ্য মতে এই রুটেই সক্রিয় চোরাচালানকারীরা। অস্ত্র চোরাচালানের পথ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলো বেছে নিয়েছে নতুন 3টি রুট। প্রথমটিতে বান্দরবানের মদক হয়ে রেমাক্রি, থানচি ও বলিপাড়া। দ্বিতীয়টি মিয়ানমার সীমান্ত থেকে নাইক্ষংছড়ি, আলীকদম, থানচি হয়ে বলিপাড়া। তৃতীয়টি মিজোরামের চংতে, থেগামুগ, সাজেক, বাঘাইছড়ি হয়ে খাগড়াছড়ি। জানা গেছে আরাকান আর্মির কাছ থেকেই অস্ত্র কিনছে জনসংহতি সমিতি, জেএসএস, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ। পাহাড়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সরকারের নিজেদের গুছিয়ে নেয়ার সময়টিকেই টার্গেট করেছে তারা। চোরাচালানের দৃশ্য না পেলেও কেএনএফ থেকে পালিয়ে আসা দুজনের সঙ্গে কথা হয় আমাদের। একজন সস্ত্রীক ছিলেন গোষ্ঠীগুলোর সঙ্গে। মানুষের মারা, তারপরে কিভাবে মানে দূরা কিভাবে লুকায় থাকবে, এরকম অনেক আছে। দুইজনের নাম মনে হচ্ছে যারা এখনো আছে ওখানে। বানালব, জিমাস। কি কি চালাইছেন অস্ত্র? শটগান, শুধু শটগান স্যার। এগুলো আসতো কোথা থেকে? এই যে মিজোরাম থেকে।
কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটা তো উপায় নেই। এই জন্য ওখানে আমি থাকছি আর কি। আমি ট্রেনিং করে নেই, তারপরে যে অস্ত্রও ধরে নেই। জানা গেছে সবশেষ 3টি সশস্ত্র গ্রুপেরই অবস্থান ছিল ভারতের মিজোরামে। আলাদাভাবে প্রশিক্ষণ নেয় তারা। 3টি গ্রুপে সদস্য প্রায় 10,000। প্রতি 5 থেকে 6 জনে আছে একটি করে সক্রিয় অস্ত্র, যা কিছুদিন আগে ছিল অর্ধেক। সূত্রের তথ্যে গোষ্ঠীগুলো আরাকান আর্মির কাছ থেকে 25টি মেশিনগান কিনেছে সম্প্রতি। সেনাবাহিনী থেকে আত্মসমর্পণের অনুরোধ জানালেও তারা জুড়ে দিচ্ছে নতুন শর্ত। সরকার যদি উদ্যোগ নেয় চুক্তি বাস্তবায়নের জন্য আমরা অবশ্যই স্বাগত জানা সাধুবাদ জানাবো। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের বক্তব্য হলো চুক্তি মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আন্তরিকভাবে রাজনৈতিকভাবে যদি এরা সমাধান করতে চায় সরকারের মাধ্যমে সম্ভব। সরকার সাথে যদি একটি রাজনৈতিক সমাধান হয় এবং পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয়, তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। বান্দরবানের রামজুতাং, রেন্তলাং ও থিংদল তেতলাংয়ে বেশ কয়েকটি ঘাঁটি ছিল এসব গোষ্ঠীর। তবে সেনাবাহিনীর অভিযানে সেগুলো থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিয়েছে তারা। এই 3টির বাইরে মারমা ন্যাশনাল পার্টি, MNP ও খুমি পিপলস ফোর্স নামে 2টি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সবুজের এই বিশালতা দেখে নিশ্চয়ই আপনার মন প্রশান্তিতে ভরে গেছে, কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে কেমন আছে আমাদের এই বিশাল পাহাড়গুলো? গত কয়েক মাসে এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন স্থান থেকে অস্ত্র ঢুকেছে দেদারসে, যার ফলে সক্রিয় হয়েছে সশস্ত্র সংগঠনগুলো আর অস্থিরতা বেড়েছে পুরো পাহাড়ি এলাকায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামের বাঁশখালীতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বক্তব্য রাখছেন। সরাসরি যাচ্ছি। সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা যাতে দিতে পারে মায়েরা, সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে না, লবণ চাষী ভাইরা শুধু যে যারা ধান, পাট বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষবাস করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাল্লাহ তারাও, এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি। যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম। এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশসরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ। এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশসরাই পর্যন্ত, মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রিয় ভাই বোনেরা, আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমির খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব
দুজনের গিয়েছিলেন চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সাথে আমরা ইনশাল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব। যেই বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতি শক্তিশালী করব। সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা এই দেশের মানুষের, এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব। সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এই দেশের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে আমরা গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যে উপজেলা পর্যায়ে যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, 50 বেডের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতালে 30 বেড করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছেন, বাকি 20 বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই 50 বেডের হাসপাতালকে যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময় আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো গন্ডগোল হয় দোকানপাট বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এই যে ছোট দোকানদার বা যেই ব্যবসায়ী হোক, ব্যবসায়ীর জন্য বন্ধ করে দেয় যাতে ওই গন্ডগোলে তার ব্যবসার যাতে ক্ষতি না হয়। ঠিক একইভাবে দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা, যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব।
জাতীয় সংসদে উপস্থাপন করব। উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, আমরা ছিলাম চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়েদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এমনটা জানিয়ে বলেন, নারীদের সমতা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায়ও নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনের 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর আরও বাড়ানো হবে। জানান, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে আরও 3 শিশুর প্রাণ গেছে। নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা 125 জনে দাঁড়িয়েছে। নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে 91 জন রোগী ভর্তি হয়েছেন। মোট চিকিৎসাধীন 271 জন। ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময় চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। আছে নিষেধাজ্ঞা বাতিল আর অবরুদ্ধ সম্পদ ছাড়ের দাবিও। IRGCর সতর্ক বার্তা, সবগুলো শর্ত পূরণ হলেই কেবল হরমুজ চালু হবে। তবে জলপথটি ঘিরে টোল বসানোর পরিকল্পনা নেই। তেহরানের কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের মূল ভূখণ্ডে যুদ্ধ বন্ধ হলেও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চলছেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধে তেহরানের ট্রাম্প কার্ডের জবাবে মার্কিন নৌ অবরোধ, সব মিলিয়ে এখনও অচল অবস্থায় হরমুজ। প্রণালী ঘিরে বিকল্প একটি অস্থায়ী রুট তৈরিতে চুক্তির কাছাকাছি ইরান ওমান নিশ্চিত করেছে দুই পক্ষই, কিন্তু এটি সাময়িক বন্দোবস্ত বলেও জানিয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য 6টি শর্ত বেঁধে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী চালুর সাথে ওমান ইরান আলোচনার সম্পর্ক নেই, বরং তা ইসলামিক রিপাবলিকের দেয়া শর্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র আমাদের শর্ত মানছে কিনা তার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত, তেহরানের মূল্যবোধের বিরুদ্ধে হুমকি বন্ধ এবং ইরান ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধের দাবিও রয়েছে তেহরানের 6 দফা শর্তাবলীতে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের কজল কাদের জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি, হরমুজ প্রণালীতে টোল বসানোর পরিকল্পনা নেই বলে তাকে নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। জলপথটি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ধরনের বিকল্প প্রয়োগের কথাও জানিয়েছেন ভান্স। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। বাড়ছে ঐতিহাসিক মক্কা প্যাক্টের বহর। চতুর্থ দেশ হিসেবে যোগ দিতে পারে আরেক সুন্নি মুসলিম প্রধান দেশ মিশর। এই তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, ভবিষ্যতে আরও অনেক দেশকে এই প্যাক্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইরানকে টার্গেট করে চুক্তিটি সই করা হয়নি এমন মন্তব্যও করেন ফিদান। তার মত, কৌশলগতভাবে এই চুক্তি নেটোর আর্টিকেল 5 এর মতোই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার শিকার হয়েছে একের পর এক মুসলিম দেশ। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট। তিন দেশই সুন্নি মুসলিম প্রধান ও যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ইরান বিরোধী অবস্থান নিতেই একজোট হচ্ছে দেশগুলো? নিজেদের অবস্থান স্পষ্ট করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানকে টার্গেট করতে হয়নি মক্কা চুক্তি। আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পক্ষে তাদের অবস্থান। সৌদি আরবের সাথে আলোচনার সময় দেখা গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানকে ধ্বংস করে ফেলার মতো কোনো অভিপ্রায় তাদের নেই, বরং এ বিষয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। তাদের অবস্থান হলো ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়। এই সমস্যার সমাধান আলোচনা ও সমঝোতার মাধ্যমেই হওয়া উচিত। বর্তমানে তিন দেশ চুক্তিতে থাকলেও ভবিষ্যতে এর আকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান। তার দাবি, আপাতত চতুর্থ দেশ হিসেবে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মিশরের। সব বিষয়েই মিশর আমাদের অংশীদার। আমার বিশ্বাস, পরবর্তী পর্যায়ে মিশরও এই জোটের অংশ হিসেবে আমাদের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে কিছু কারিগরি বিষয় রয়েছে, সেগুলোর সমাধান হলে মিশরের এর অংশ না হওয়ার কোনো কারণ নেই। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, তাদের মক্কা প্যাক্টের শর্ত কৌশলগতভাবে ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই। কেবল নিজেদের প্রতিরক্ষাই লক্ষ্য, অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসনের পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকারের নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত সমাবেশে তিনি বলেন, দীর্ঘদিন পার হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভূমি অধিকার নিশ্চিতে কমিশনকে কার্যকর করার দাবিও জানান ডক্টর ইফতেখার। আর সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন, প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির জন্য সুনির্দিষ্ট আইন করারও আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। আয়োজনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও স্বীকৃতি দিতে ব্যর্থ রাষ্ট্র কখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।